হাই, আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা দ্বাদশ শ্রেণীর লজিক পেপারের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় ছিল বচন। তো বচন আমরা শিখতে গিয়ে যে চারটে বচন, সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক, এই চারটে বচনের আকার পেয়েছিলাম। কেমন সে আকারগুলি? না, সামান্য সদর্থক বচন অর্থাৎ এ বচনের আকার পেয়েছিলাম সকল এস হয় পি। সামান্য নঙর্থক অর্থাৎ ই বচনের আকার পেয়েছিলাম কোনো এস নয় পি। বিশেষ সদর্থক অর্থাৎ আই বচনের আকার পেয়েছিলাম কোনো এস হয় পি। এবং শেষ বিশেষ নঙর্থক অর্থাৎ ও বচনের আকার পেয়েছিলাম কোনো এস নয় পি। আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে যে এই আকারে একটা বাক্য থেকে বচনে কিভাবে রূপান্তর করা যায়, অর্থাৎ একটা বাক্যকে সরাসরি একটা বচনে কিভাবে আমরা রূপান্তর করতে পারি সেটা আজকে শিখব। তো সেটা শিখতে গিয়ে প্রথমে আজকে সামান্য সদর্থক বা এ বচন কিভাবে আমরা রূপান্তর করতে পারি সেটা শিখব। দেখো, সামান্য সদর্থক বা এ বচনের আকার বলা হয়েছে সকল এস হয় পি। এখানে সকলটা হচ্ছে পরিমাণ, এসটা হচ্ছে উদ্দেশ্য, হয়টা হচ্ছে গুণ, পিটা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। চারটে অংশ অ্যারিস্টটল দেখিয়েছেন একটা আদর্শ নিরপেক্ষ বচনের চারটে অংশ। প্রথমে পরিমাণ, উদ্দেশ্য, তারপরে গুণ এবং শেষে বিধেয়। এইভাবেই সাধিত হয়। আমি প্রথমে ধরে নিচ্ছি একটা বাক্য, মনে মনে ধরে নিচ্ছি বা আমি মনে করছি যে একটা বাক্য আছে, মানুষ মাত্রেই ভুল করে। মানুষ মাত্রেই ভুল করে, এটা একটা বাক্য। এই বাক্যে এই যে মাত্রেই এই শব্দটা আছে, এটাকে বলা হয় বচন নির্ণায়ক শব্দ। অর্থাৎ এই শব্দটা থাকার জন্য আমরা বুঝতে পারবো এই বাক্যটাকে কোন বচনে রূপান্তর করতে হবে। সেই জন্য এই শব্দটাকে বলা হচ্ছে বচন নির্ণায়ক শব্দ। তো বচন নির্ণায়ক শব্দ এই মাত্রেই শব্দটা থাকলে আমরা যদি বাক্যটাকে সদর্থক পাই তাহলে এ বচনে রূপান্তর করতে পারি। অর্থাৎ বাক্যটা যদি সদর্থক হয় এবং সেই বাক্যে মাত্রই শব্দটা থাকলে তাকে আমরা এ বচন করব। তো এ বচন করতে গেলে আমাকে এরকম ফরম্যাটে LF, ফুল ফর্ম হচ্ছে লজিক্যাল ফর্ম। যদি কেউ বাংলাতে লিখে এটা লিখতে পারে যৌক্তিক রূপ, কেউ লিখতে পারে তার্কিক রূপ, কেউ লিখতে পারে যুক্তিবিজ্ঞান সম্মত রূপ। সবকটা ঠিক, একটাও ভুল নয়। আমি সংক্ষেপে এটাকে লিখছি LF, লজিক্যাল ফর্ম। কি বচন করতে হবে? এ বচন, LF এ। এখানে এই মানুষ শব্দটা হচ্ছে সাবজেক্ট, আর ভুল করে এটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ মানুষ শব্দটা উদ্দেশ্য, ভুল করে এটা হচ্ছে বিধেয়। আমরা এ বচনের আকার জানি সকল এস হয় পি। তাহলে প্রথমে সকল এই অংশটা উল্লেখ করতে হবে এ বচনের ক্ষেত্রে। সকল এস এর জায়গায় এই বাক্যের যে সাবজেক্ট হয়েছে মানুষ সেটা লিখব। তাহলে সকল মানুষ। এবার হচ্ছে হয়, যেহেতু সদর্থক গুণ, সে হয়টা এখানে লিখতে হবে। সকল মানুষ হয়। শেষে হচ্ছে পি অর্থাৎ বিধেয়। তাহলে বাক্যের বিধেয় অংশটা লিখতে হবে। এখানে ভুল করে আছে, তাহলে সকল মানুষ হয় ভুল করা ব্যক্তি। এ বচনের রূপান্তর হয়ে গেল। বাক্যটা কি ছিল? বাক্যটা ছিল মানুষ মাত্রেই ভুল করে। মাত্রই শব্দটা হচ্ছে বচন নির্ণায়ক শব্দ। তাই এই মাত্রই শব্দটা থাকার জন্য আমি বুঝতে পারলাম বাক্যটাকে এ বচনে রূপান্তর করতে হবে। আর এ বচনের আকার হচ্ছে সকল এস হয় পি। ওই ফরম্যাটে আমরা বাক্যটাকে সাজালাম, সকল মানুষ হয় ভুল করা ব্যক্তি। এখানে মানুষটা উদ্দেশ্য, ভুল করে এটা হচ্ছে বিধেয়। আমরা তাহলে শিখলাম কিভাবে এ বচনে রূপান্তর করতে হয়, একটা বাক্যকে কিভাবে এ বচনে রূপান্তর করতে হয় সেটা শিখলাম। এবার দেখি
সামান্য নমর্থক বচন। সামান্য নমর্থক বচন অর্থাৎ ই বচন। ই বচনের আকার কি? কোনো এস নয় পি। ই বচনের আকার এটা কি? পরিমাণ। এস হচ্ছে উদ্দেশ্য, সাবজেক্ট, নয় হচ্ছে গুণ, আর পি হচ্ছে বিধেয়। চারটা অংশ আছে। আমি মনে মনে ধরে নিচ্ছি একটা বাক্য, কোনো ছাত্র সফল হয়নি। আমি একটা বাক্য ধরে নিলাম, এরকম একটা বাক্য পেলাম, কোনো ছাত্র সফল হয়নি। তাহলে দেখো এখানে কোনো নয় নেই, অর্থাৎ নমর্থক বচন। এই কোনো নয় থাকলে, কোনো বাক্যে যদি কোনো নয় থাকে, তাহলে আমরা সেই বাক্যটিকে সরাসরি ও ই বচন বা সামান্য নমর্থক বচনে রূপান্তর করব। তাহলে এখানে কোনো নয় আছে, এই কোনো নয়টা হচ্ছে বচন নির্ণায়ক শব্দ। তাই বচন নির্ণায়ক শব্দটাই কোনো নয় থাকার জন্য বুঝতে পারছি এই বাক্যটাকে সরাসরি আমরা ই বচনে রূপান্তর করব। তাহলে ই বচনে রূপান্তর করে দেখি। এলএফ ই বচনের আকার কি? কোনো এস নয় পি। এই ফরম্যাটে এই বাক্যটাকে সাজাবো। দেখছি কোনো এস, এস মানে এখানে ছাত্র এস, আর সফল হয়নি এটা হচ্ছে পি। তাহলে কোনো ছাত্র নয়, অর্থাৎ নয়তে বা বসাবো কোনো ছাত্র নয় সফল ব্যক্তি। কোনো ছাত্র নয় সফল ব্যক্তি, অর্থাৎ বাক্যটা ছিল কোনো ছাত্র সফল হয়নি, তাকে আমরা ই বচনের এই কোনো এস নয় পি এই ফরম্যাটে সাজিয়ে পেলাম কোনো ছাত্র নয় সফল ব্যক্তি। অর্থাৎ একটা বাক্যকে আমরা কিভাবে ই বচনে রূপান্তর করতে পারি সেটা দেখলাম। এবার চলে যাই বিশেষ সদর্থক বা আই বচনে। বিশেষ সদর্থক অর্থাৎ আই বচন। আই বচনের আকারটা কি? না, আই বচনের আকারটা হচ্ছে কোনো কোনো এস হয় পি। কোনো কোনো এস হয় পি। এখানে কোনো কোনোটা হচ্ছে পরিমাণ, এসটা হচ্ছে উদ্দেশ্য, হয়টা হচ্ছে গুণ বা সংযোজক, এটা হচ্ছে বিধেয়। এখন আমি যদি একটা বাক্য মনে মনে চিন্তা করি, বা বাক্যকে মনে মনে যদি আমি একটা ধরে নিই, কি বাক্য? না, ধরে নিচ্ছি বেশিরভাগ মানুষ অসাধু। বেশিরভাগ মানুষ অসাধু। এই বাক্যটায় মানুষটা হচ্ছে সাবজেক্ট, অসাধু হচ্ছে প্রেডিকেট অর্থাৎ বিধেয়। তাহলে এই বেশিরভাগ শব্দটা হচ্ছে বচন নির্ণায়ক, অর্থাৎ এই বেশিরভাগ শব্দটা থাকার জন্য বুঝতে পারবো যে এই বচন বাক্যটাকে আমরা কোন বচনে রূপান্তর করব। কোনো বাক্যে যদি এই বেশিরভাগ শব্দটা থাকে, তাহলে আমরা সেই বাক্যটিকে আই বচন অর্থাৎ বিশেষ সদর্থক বচনে রূপান্তর করব। তাহলে বিশেষ সদর্থক বচনের আকারটা কি? কোনো কোনো এস হয় পি। সুতরাং এই বাক্যটাকে আমরা কোনো কোনো এস হয় পি এই ফরম্যাটেই সাজাবো। সুতরাং এটা বাক্যটাকে আমরা বচনে রূপান্তর করে দেখি। এল এফ আই, আই বচনের আকার প্রথমে পরিমাণ হচ্ছে কোনো কোনো, কোনো কোনো এস উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি আছে বাক্যে? বাক্যের উদ্দেশ্য হচ্ছে মানুষ। তাহলে কোনো কোনো মানুষ হয়, এই হয়টা এবার বসাবো। কোনো কোনো মানুষ হয় প্রেডিকেট অর্থাৎ পি অংশটা, পি অংশ কি? অসাধু। তাহলে কোনো কোনো মানুষ হয় অসাধু, কোনো কোনো মানুষ হয় অসাধু। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হচ্ছে সাবজেক্ট, অসাধু হচ্ছে প্রেডিকেট অর্থাৎ বিধেয় অংশ। আর বাক্যের আকারে সাজালে বাক্যের আকারটা হচ্ছে কোনো কোনো এস হয় পি। তাহলে কোনো কোনো যখন আমরা ব্যবহার করছি, কোনো কোনোটা বাক্য বচনে ব্যবহার করছি, তাহলে কোনো কোনো ব্যবহার করলাম, এসের জায়গায় আমরা মানুষ পদ ব্যবহার করলাম, হয়ের জায়গায় হয়ই আছে, বিধেয়ের জায়গায় পি পদের জায়গায় আমরা এই যে বাক্যের অসাধু পদটা আছে অসাধু পদটা বসিয়ে দিলাম। সুতরাং এটা আই বচনে পরিণত হয়ে গেল।
সুতরাং একটা বাক্য থেকে কিভাবে আইবচনে রূপান্তর করতে হয় সেটা আজকে দেখলাম। লাস্ট আমাদের একটা বচন আছে, সেটা হচ্ছে বিশেষ নমর্থক বচন। বিশেষ নমর্থক বচনের আকারটা কি? বিশেষ নমর্থক বা ও বচন। ও বচনের আকারটা কি? কোনো কোনো এস নয় পি। কোনো কোনোটা হচ্ছে পরিমাণ, এসটা হচ্ছে উদ্দেশ্য, নয়টা হচ্ছে গুণ, পিটা হচ্ছে বিধেয়। চারটে অংশ আমরা একটা বাক্যকেও এই চারটে অংশে পরিণত করে দেখব, অর্থাৎ পরিণত করে আমরা বচনে রূপান্তর করব। তা এর জন্য একটা উদাহরণ নিয়ে নিই। দার্শনিকরা সাধারণত উদার নন। দার্শনিকরা সাধারণত উদার নন। এখন নিয়মে বলা হয়েছে যে এই সাধারণত শব্দটা থাকলে, সাধারণত এই শব্দটা থাকলে তার সঙ্গে যদি বাক্যটা নঙর্থক হয় তাহলে সেই বাক্যটাকে ও বচনে রূপান্তর করতে হবে। অর্থাৎ এইগুলি হচ্ছে বচন নির্ণায়ক শব্দ। বচন নির্ণায়ক শব্দগুলির কতগুলি নিয়ম আছে, আমরা পরের ক্লাসে সেই নিয়মগুলি নিয়ে আলোচনা করব। এখন সংক্ষেপে বলে রাখি, কোনো বাক্যে যদি এই সাধারণ শব্দটা থাকে এবং বাক্যটা যদি নঙর্থক হয় তাহলে আমরা ও বচনে রূপান্তর করব। তো ও বচন করতে গেলে আমরা প্রথমেই এই যে ও বচনের আকার, সেই আকারে এটাকে রূপান্তরিত করব। এটা আমি বুঝে নিলাম, এই সাধারণত এবং নন শব্দটা থাকার জন্য এটা ও বচনে রূপান্তর করতে হবে। তো ও বচনের আকারটা কি? না, ও বচনের আকারটা হচ্ছে কোনো কোনো এস নয় পি। এটাকে আমরা বাক্যটাকে এবার ওই ফর্মেটে সাজাবো, অর্থাৎ এল এফ ও। ও বচনের পরিমাণ হচ্ছে প্রথমে হচ্ছে কোনো কোনো, কোনো কোনো, এবার এস। এসটা কি? বাক্যের এস হচ্ছে দার্শনিক, বাক্যের সাবজেক্ট হচ্ছে দার্শনিক। সুতরাং এই দার্শনিক পদটা বসাবো, তাহলে কোনো কোনো দার্শনিক, কোনো কোনো দার্শনিক। এবার নয় অর্থাৎ গুণ বসাবো, কোনো কোনো দার্শনিক নন। কি নন? না, এই যে উদার, উদারটা হচ্ছে বিধেয়, এটা হচ্ছে পিপদ। তাহলে কোনো কোনো দার্শনিক নন উদার। তাহলে উদারটা হচ্ছে বিপদ অর্থাৎ বিধেয় পদ, বিধেয় পদটা বিধেয়ের জায়গায় বসালাম। দার্শনিক হচ্ছে সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, উদ্দেশ্যটা উদ্দেশ্যের জায়গায় বসালাম। বাকি আমার ও বচনের যে ফরম্যাট বা আকার আছে, কোনো কোনো এস নয় পি। কোনো কোনো এস নয় পি, এই ফরম্যাটে আমরা সাজিয়ে দিলাম। সুতরাং একটা বাক্যকে কিভাবে ও বচনে পরিণত করতে হয় বা ও বচনের আকারে সাজাতে হয় সেটা দেখলাম। আজকে আমরা বাক্য থেকে কিভাবে বচনে রূপান্তর করতে হয় সেটা শিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।